নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনে চতুর্থ দফার জন্য প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। দেশের 96টি আসনে ভোট গ্রহণ 13ই মে সোমবার। গুজরাটের দাহোদ লোকসভা আসনের প্রথমপুর ভোট কেন্দ্রে আজ পুনর্নির্বাচন হচ্ছে। সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করায় 50 দিন পর তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইসরায়েল যদি রাফা দখলের অভিযানে এগোয় তাহলে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে মিশর। রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্যপদের জন্য প্যালেস্তাইনের দাবিকে সমর্থন জানিয়ে সাধারণ পরিষদে আনা খসড়া প্রস্তাবটিকে ভারত সমর্থন করেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসকে 35 রানে হারিয়ে দিয়েছে। অলিম্পিকে সোনাজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এবছরের দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে চতুর্থ দফার জন্য প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। এই দফায় অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানায় 17, উত্তরপ্রদেশে 13, মহারাষ্ট্রে 11, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে 8টি করে, বিহারে 5, ওড়িশা 4 এবং জম্মু কাশ্মীরের 1টি আসনে ভোট নেওয়া হবে আগামী সোমবার। আজ শেষ মুহূর্তে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা প্রচারে ঝাঁপাবেন। নির্বাচনী প্রচারে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছন। সেখানে এক বর্ণাঢ্য রোড শোয়ে সামিল হন তিনি। এজন্য দুপুর থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আজ কান্ধামাল, বোলাঙ্গীর ও বারগড় লোকসভা কেন্দ্রে জনসভা করবেন শ্রী মোদী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শো করেন। রানাঘাটের সভায় তিনি বলেন, ভোট ব্যাংকের জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর বিরোধিতা করছে। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবারের নির্বাচনী প্রচারে এই প্রথম একসঙ্গে সভা করেন উত্তরপ্রদেশের কনৌজ ও কানপুরে। রাহুল বলেন, দেশের মানুষের সমর্থনে তাঁর দল যে কোনো মূল্যে সংবিধানকে রক্ষা করবে। গুজরাটের দাহোদ লোকসভা আসনের প্রথমপুর ভোট কেন্দ্রে আজ পুনর্নির্বাচন হচ্ছে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। মহীসাগর জেলার সান্তরামপুর তালুকের প্রথমপুরে 7ই মের ভোটে অনিয়মের অভিযোগ মেলায় নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। একটি ভাইরাল হওয়া ভিডিওর প্রেক্ষিতে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার অনিয়মের রিপোর্ট জমা দেন। 4 ভোটকর্মী সহ 6 জনকে ওই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। ভোটদানের সঠিক হার জানাতে বিলম্ব এবং অব্যবস্থা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। চিঠিতে কমিশনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, এই অভিযোগ অনভিপ্রেত, তথ্য প্রমাণহীন, পক্ষপাত দুষ্ট এবং বিভ্রান্তিমূলক। কংগ্রেস সভাপতি কমিশন প্রকাশিত ভোটদানের হারে অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন। একটি জাতীয় দলের সভাপতির এ ধরনের অবিবেচনাপ্রসূত বিবৃতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে বলে কমিশন জানিয়েছে। শ্রী খার্গেকে কমিশন ভবিষ্যতে সতর্ক এবং এ ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করায় গত সন্ধ্যায় তিহার জেল থেকে বেরিয়ে আসেন আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 50 দিন পর জেল থেকে ছাড়া পেলেন তিনি। দলের বহু কর্মী সমর্থক তাঁর সরকারি বাসভবনের সামনে ভিড় করেছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল বলেন, मैं आप सब लोगों का शुक्रिया अदा करना चाहता हूँ। देश भर के करोड़ों लोगों ने अपनी दुआएं, अपना आशीर्वाद मुझे भेजा। मैं सुप्रीम कोर्ट के जजेस का शुक्रिया अदा करना चाहता हूँ, जिनकी वजह से आज मैं आप लोगों के बीच में हूँ। आप लोगों से एक ही निवेदन है, हमें सबको मिलके देश को तानाशाही से बचाना है। উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ গতকাল শ্রী কেজরিওয়ালের 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। 7ম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর 2 তারিখ তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। 25 মে 6ষ্ঠ দফার নির্বাচনে দিল্লির 7টি আসনে সবকটিতেই ভোট নেওয়া হবে। জামিনে থাকাকালীন কেজরিওয়াল দিল্লির নির্বাচনী প্রচারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন বলে মনে করা হচ্ছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 12 জন মাওবাদী মারা পড়েছে। ঘটনাস্থল থেকে এদের দেহ উদ্ধার করা হয়েছে। প্রবীণ পুলিশ আধিকারিক জানিয়েছেন, গঙ্গালুর এলাকার পেরিয়া গ্রামের কাছে এক জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বিশেষ টাস্ক ফোর্সের তল্লাশি অভিযানের সময় দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। 4 ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর 12 মাওবাদীর দেহ এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। নিরাপত্তা বাহিনীর 2 জওয়ানও সংঘর্ষে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
কয়েকদিনের প্রচন্ড গরমের পর গত সন্ধ্যায় দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চলে ব্যাপক ধুলোর ঝড় ওঠে। ঘন্টায় 50 কিলোমিটারেরও বেশি বেগে হাওয়া বয়ে যাওয়ায় বহু গাছ ভেঙে পড়ে, রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। নয়ডায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। খারাপ আবহাওয়ার জন্য 9টি বিমান জয়পুর ঘুরিয়ে দেওয়া হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল যদি রাফা দখলের অভিযানে এগোয় তাহলে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে মিশর। গাজা ভূখণ্ডের দক্ষিণে মিশরের সীমান্তবর্তী রাফায় ইসরায়েলের চলতি সামরিক অভিযানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই হুঁশিয়ারি দিল মিশর। আমেরিকা এ ব্যাপারে ইসরায়েলের উদ্দেশ্যে হুঁশিয়ারির মাত্রা আরও বাড়িয়েছে। এর আগে রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাব্য বিপদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল মিশর। ইসরায়েলের এই অভিযানের কড়া সমালোচনার পাশাপাশি বাস্তুহারা লক্ষ লক্ষ প্যালেস্তিনীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল, কিন্তু তাতে বিরত করা যায়নি ইসরায়েলকে। উল্লেখ্য 1978-এর 17 সেপ্টেম্বর ইসরায়েল ও মিশরের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরায়েল ও তার আরব প্রতিবেশীর মধ্যে এটি ছিল প্রথম শান্তি চুক্তি। ইসরায়েলি সেনা প্যালেস্তিনীয় যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই রাফায় নিয়ে গেলে গাজা ভূখণ্ডে ত্রাণ সাহায্য পাঠানো পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে রাষ্ট্রসংঘ সতর্ক করে দিয়েছে। রাফার পূর্ব ও পশ্চিম ভাগের মধ্যে প্রধান সড়ক অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। গাজা ভূখণ্ডে ত্রাণ সাহায্য পাঠানোর এটি মূল রাস্তা। ইসরায়েল রাফার পূর্ব ভাগ খালি করে দেবার জন্য প্যালেস্তিনীয় নাগরিকদের আদেশ দেবার পর হাজার হাজার মানুষ শহরের বাইরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাষ্ট্রসংঘের ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলি জানিয়েছে যোগানে ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে ত্রাণ পাঠানোর কাজ। রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য পদের জন্য প্যালেস্তাইনের দাবিকে সমর্থন জানিয়ে সাধারণ পরিষদে আনা খসড়া প্রস্তাবটিকে ভারত সমর্থন করেছে। গতকাল 193 সদস্যের রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের আপৎকালীন বিশেষ অধিবেশন বসে। সেখানে প্যালেস্তাইনের পূর্ণ সদস্য পদের জন্য সমর্থন জানিয়ে প্রস্তাব আনে আরব গোষ্ঠী। এতে বলা হয় প্যালেস্তাইন পূর্ণ সদস্য পদ পাওয়ার যোগ্য, তাকে রাষ্ট্রসংঘে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। নিরাপত্তা পরিষদ যাতে এই প্রস্তাব পুনর্বিবেচনা করে তারও সুপারিশ করা হয়। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে 143টি, বিরুদ্ধে ভোট পড়ে 9টি। 25টি দেশ ভোটদানে বিরত ছিল। বর্তমানে প্যালেস্তাইন রাষ্ট্রসংঘের সদস্য পদহীন পর্যবেক্ষক। 2012-এ তাকে এই মর্যাদা দেয় সাধারণ পরিষদ। কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল সাবা আইনসভা ভেঙে দেওয়ার এবং সংবিধানের কিছু অংশ 4 বছরের জন্য নিষ্ক্রিয় রাখার কথা ঘোষণা করেছেন। রাজনৈতিক অশান্তিকে এর কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। টেলিভিশনে দেওয়া ভাষণে আমির বলেছেন সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতি দেশের স্বার্থ রক্ষায় তাকে এই পদক্ষেপ করতে বাধ্য করেছে। গত মাসে কুয়েতে চতুর্থ নির্বাচনে আগের আইনসভা 46 জন সদস্যের মধ্যে 39 জনই তাদের আসন ধরে রাখেন। সংবিধানে বিভিন্ন সংস্থান নিষ্ক্রিয় থাকাকালীন গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে বলে ঘোষণা করেন আমির। উল্লেখ্য কুয়েতের সংবিধান অনুযায়ী নির্বাচনে 2 সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন বাধ্যতামূলক, কিন্তু নির্বাচিত আইনসভা এবং প্রধানমন্ত্রীর মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষিতে 4 এপ্রিল নির্বাচন হওয়ার পর সরকার গঠন করা যায়নি। আফগানিস্তানের উত্তরাংশে হরপাওয়ানের জেরে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। তালিবান প্রশাসন সূত্রে জানা গেছে গতকালের প্রবল বৃষ্টিতে বাগলান প্রদেশের 5টি জেলা বিপর্যস্ত। বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান এদায়াতুল্লাহ হামদার জানিয়েছেন বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রায় 150 জন বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন এবং জরুরি ভিত্তিতে তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া প্রয়োজন। উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টি হয়েই চলেছে। এপ্রিলের মাঝামাঝি থেকে এখনো পর্যন্ত প্রায় 100 জন প্রাণ হারিয়েছেন। জলবায়ু পরিবর্তনের অত্যন্ত বিপজ্জনক প্রভাব যেসব দেশগুলির ওপর পড়েছে তার মধ্যে এই দেশ অন্যতম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসকে 35 রানে হারিয়ে দিয়েছে। চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 3 উইকেটে 231 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই 20 ওভারে 8 উইকেটে 196 রান তুলতে সমর্থ হয়। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 11 ম্যাচে 8টিতে জিতে 16 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। আজকের ম্যাচ জিতলে প্লে অফে খেলা প্রায় নিশ্চিত করে ফেলবে কেকেআর। অন্যদিকে মুম্বাই ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। অলিম্পিকে শোনা যায় বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এবছরের দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। গত রাতে নীরজ 88.36 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করেন। মাত্র 2 সেন্টিমিটার বেশি জ্যাভলিন ছুড়ে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজেক শীর্ষস্থানে দখল করেছেন।
তৃতীয় স্থানে থাকা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স ৮৬.৬২ মিটার দূরত্ব অতিক্রম করতে সমর্থ হন।